যাত্রাটা আসলে প্ল্যান্ড এটা বলার সুযোগ একটু কম। সিচুয়েশন আসলে এখানে নিয়ে আসছে। বাট যখন আবার ক্যাপিটাল মার্কেটে আসলাম, ক্যাপিটাল মার্কেটে অলমোস্ট 11 বছর হলো কাজ করছি। সো সেখান থেকে আসলে ক্যাপিটাল মার্কেট বলতে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংটাকে ভালো লাগা। আমি মোর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ে ফান্ড রেজিং, আইপিও, বন্ড, প্রেফ শেয়ার এই জায়গাগুলোতে আর কি। সো এই জায়গাগুলো আসলে কাজ করতে করতে মানুষের সাথে আসলে মেলামেশা করা বা মানুষের সাথে ইন্টারাকশন করে ইনফ্যাক্ট একটা ডিল নেয়া বা ইনভেস্টমেন্ট নেয়ার মধ্যে একটা চাম আছে আর কি আলাদা। তো সেইটা আসলে আমি সবসময় যেটা বলি যে মানুষে যেটা করতে পছন্দ করে সেটা যদি জব হয়ে যায় তাহলে আসলে সাকসেস রেটটা অনেক ভালো হয়। কোভিডের সময় যখন শুরু করলাম তখন নিজেও জানতাম না যে কোথা থেকে শুরু করব। তো আমরা লক্ষ্য করলাম যে ব্যাংকের কোভিডের সময় আসলে ক্যাপিটাল কিছু শর্টফল ছিল বেশ কিছু ব্যাংকের। তো সেই জায়গা থেকে আসলে প্রত্যেকটা প্রবলেমের সাথে যে একটা অপরচুনিটি থাকে সেটা আইডেন্টিফাই করা এবং সাইমালটেনিয়াসলি আসলে দেখা গেছে যে ওই ব্যাংকগুলোর সাথে কাজ করা। এখন আসলে অলমোস্ট অনেকগুলো ব্যাংকের কাজ আমরা করছি আর কি, ইসলামিক নন ইসলামিক অনেকগুলো ব্যাংকের কাজ আমরা করছি। একটা আমব্রেলার আন্ডারে সকল প্রকার সার্ভিস দিতে পারি, যেটাকে আমি সবসময় বলি প্রমোট করি যে 360 ডিগ্রি সার্ভিস। দেখা যায় কেউ বন্ডে ভালো, কেউ সিন্ডিকেশনে ভালো বা কেউ আইপিওতে ভালো। সো আমরা আসলে একটা টিম তৈরি করতে চাচ্ছিলাম যেখানে আসলে একটা মানুষ আসলে আমরা আইডেন্টিফাই করব তাদের প্রবলেম এবং সেই প্রবলেমের আইডেন্টিফিকেশনের সাথে সাথে সলিউশনটা আমরা দিব। যে তো সেই জায়গা থেকেই আসলে ওই চিন্তা থেকেই কাজ করা এবং আলহামদুলিল্লাহ এখন লাস্ট 4 বছরে তো আমরা লিডিং ইনভেস্টমেন্ট ব্যাংক। আমাদের প্রথম বছরের অপারেশনেই আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আপনি জানেন আমাদের রেগুলেটর, তাদের থেকে আমরা ফার্স্ট প্রাইজ পাই। গত 2 বছর আমরা ইন্টারন্যাশনালি আপনার ফাইন্যান্স এশিয়া এবং ইউরোমানির বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক হই। তারপরে এই বছর আসলে 2024 আমাদের জন্য অনেক রেকগনিশন ছিল, যেটা আমি বললাম ফাইন্যান্স এশিয়া এবং ইউরোমানির বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক হয়েছি। তারপর ইউরোমানি সিকিউরিটি হাউস একটা অ্যাওয়ার্ড বাংলাদেশ প্রথমবারের জন্য দিচ্ছে, যেটা সকল ক্যাপিটাল মার্কেটে যারা যারা ইনস্টিটিউশন আছে তাদের মধ্যে বেস্টদেরকে দিচ্ছে। সো সেইটা আলহামদুলিল্লাহ এই বছর আমরা পেয়েছি। এছাড়া আসলে ফাইন্যান্স এশিয়ায় আমাদের খুব রিসেন্টলি আমরা যেটা পেলাম, এশিয়া প্যাসিফিকের মধ্যে আমরা বেস্ট ইসলামিক ব্যাংকিং হাউস হয়েছি এবং প্রজেক্ট ফিনান্স হাউস হয়েছি। আসলে 4 বছরে আমরা 50-এর উপর ডিল কমপ্লিট করেছি। সো এভারেজটা যদি কনসিডার করেন 12,000 কোটি টাকার উপরে রেইজ করেছি। আসলে আমাদের বিজনেস ফোকাসের ব্যাপারটা আমরা সবসময় যেটা বলি, আমাদের সাকসেসের দুটা কারণ বলি সবাইকে, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা সার্ভিস, এটাকে 2S বলি আমরা। যে স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটু লক্ষ্য করেন 2020-এ যখন আমরা শুরু করি কোভিডের সময়, তখন মার্কেট সবচেয়ে ভালো জায়গায় ছিল। আমরা ভেবেছিলাম কোভিডের সময় মার্কেট মনে হয় মানে মার্কেটটা হয়তো অত বুলিশ হবে না, বাট আলটিমেটলি দেখা গেল কোভিডের সময় মার্কেট কিন্তু বেশ বুলিশ ছিল। সো সেই সময় আমরা নতুন যখন আমাদের কোম্পানিটা খুলি তখন কোম্পানির ক্যাপিটাল ছিল 100 কোটি টাকা। সো আমরা ইজিলি কিন্তু মার্জিন লোন বা অনেক বড় পোর্টফোলিও বা ওন পোর্টফোলিও তৈরি করতে পারতাম। বাট আমরা সবসময় চিন্তা করেছি ডাইভার্সিফিকেশনে। আপনি যদি এখনকার কথা চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আমরা গভর্নমেন্ট ট্রেজারিতে, আমাদের এত ছোট একটা অর্গানাইজেশন, গভর্নমেন্ট ট্রেজারি বা কর্পোরেট বন্ড সহ এইসব জায়গায় আসলে আমাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি। সেই তুলনায় আপনি যদি বলেন যে মার্কেটে ইনভেস্টমেন্ট কত, টোটাল পোর্টফোলিওর আপনি ধরেন 15 to 16% শুধু মার্কেটে ইনভেস্ট করা, এছাড়া কিন্তু বাকি পোর্টফোলিওটা ফিক্সড ইনকামে ইনভেস্ট করা। এই আমাদের সাকসেসের বড় কারণ মনে হয়েছে। এবং আমরা আসলে আমি জানি বাংলাদেশে মোস্ট মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো মার্জিন লোন দেয়। আমরা আসলে ভেবেছি যে আমাদের ব্রোকারেজ আছে ইউসিবি স্টক ব্রোকারেজ, তারা নাম্বার 1 ব্রোকারেজ হাউস, যে তারাই আসলে মার্জিন লোনটা দিক, আমরা আসলে অ্যাডভাইজারিটা করি। সো সেটাও একটা কারণ যে আমরা একটা সাস্টেনেবল প্রফিট চেয়েছিলাম। এই 4 বছরে 2টা আইপিও করেছি। বিকজ আমরা 2টা আইপিও নিয়ে কাজ করি, একটা ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও নিয়ে কাজ করেছি আর একটা ব্যাংকের আইপিও নিয়ে কাজ করেছি। 4 বছর 3টা রাইট অ্যাপ্রুভ হয়েছে, 3টা রাইটই আমাদের করা।
মার্কেটে 50% লিস্টেড বন্ড কিন্তু ইউসিবি ইনভেস্টমেন্টের করা। একটা ইনস্টিটিউশন গত 4 বছরে টোটাল মার্কেটের 50% লিস্টেড বন্ড করেছে। সো ইটস এ রিমার্কেবল জব বাই ইউসিবি ইনভেস্টমেন্ট অ্যান্ড হিজ টিম, আমার কাছে মনে হয় আর কি। ইকুইটির ইস্যুস, এছাড়া আমরা সিন্ডিকেশন করেছি, আমরা 36টার উপরে বন্ড করেছি। 360 ডিগ্রি সার্ভিস দিতে চাই। সামনে আমাদের অনেক আইপিও রাইট এবং অনেক কিছু আছে আর কি। আমরা চাই যে নতুন বাংলাদেশে ভালো ভালো আইপিও নিয়ে এসে মার্কেটকে আসলে সাপোর্ট দিতে চাই। নতুন বাংলাদেশের সব জায়গাগুলোতেই আমরা একটু সাফার করছি। আমি সবসময় বলি যে সিচুয়েশন দুই ধরনের হতে পারে, একটা কেনার অথবা একটা বেচার। তো আমি এখন এই সিচুয়েশনটা কেনার সিচুয়েশন মনে করছি। আমি মনে করছি যে অনেক শেয়ার আছে যেটা আন্ডার ভ্যালুড। আমরা যদি ভালো পজিশন এখন নিতে পারি, আমাদেরকে ইনভেস্টর পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতে হবে যে আমি একটা শেয়ারে ইনভেস্ট করবো, একটা সাবস্টেন্সিয়াল সময় রেখে এটা কী পরিমাণ রিটার্ন পাবো। আমি আসলে 1 মাস 2 মাস বা 5 মাসের জন্য শেয়ার কিনিও না এবং আমি সাজেস্টও করি না। সো আমরা যেই পোর্টফোলিও হোল্ড করছি, আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে একটা সময় পরে আমরা খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারবো। আমরা যদি একটা ভালো মার্কেট চাই, তাহলে আমার কাছে মনে হয় যে ট্রান্সপারেন্সিটা দরকার, মানুষের গুড ইন্টেনশনটা দরকার। এবং গুড ইন্টেনশনটা যদি থাকে, আমার অডিট রিপোর্ট যদি ভালো থাকে, আমি অডিট রিপোর্টের উপর যদি সেই ডাটাগুলো দেখে আমি যদি ডিসিশন নিতে চাই, তাহলে তো আমার রিপোর্টটাকে ভালো থাকতে হবে। যদি রিপোর্টটাই ভালো না থাকে বা রিপোর্টটা যদি উইন্ডো ড্রেসিং করা থাকে, তাহলে তো আমি কোনো ভালো ডিসিশন ওখান থেকে নিতে পারবো না। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয় যে সামনেও আমরা যেগুলো আইপিও করব বা মার্কেটকে বেটার করতে হলে ট্রান্সপারেন্সিটা ইজ ভেরি। সবসময় যেটা করি যে আরেকজন কি করলো না, আমি মনে হয় সেই জায়গায় আমি চিন্তা করতে চাই না। আমার এখন চিন্তা হচ্ছে আমার কি করা উচিত এই সময়ে এসে। আমার যেটা করা উচিত যে ভালো ভালো ক্লায়েন্টকে কনভিন্স করে ভালো ভালো ইস্যু আসলে মার্কেটে আনা। শুরু করতে হবে রেগুলেটর থেকে, এটাতে আর কোনো সন্দেহ নাই। অবশ্যই আমি যেটা বললাম যে আত্মসমালোচনার দরকার আছে। আমি যে জায়গাটাতে এর আগে বললাম যে আমি কি করতে পারি, আগে সেখান থেকে আমাদের শুরু করা উচিত। রাদার আমরা যখন আসলে এগুলো নিয়ে কথা বলি, আমরা অনেক বড় একটা লিস্ট নিয়ে কার কী করা উচিত সেটা দিয়ে আসলে কথা বেশি শুরু করি। সো আমার মনে হয় এখন যা সময় আসছে যে আত্মসমালোচনার, যে ঠিক আছে আমি কি করি নাই বা আমার আসলে এখন কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কি করা উচিত। আর জিনিসগুলো আসতে হবে রেগুলেটর থেকে। রেগুলেটর কিন্তু ট্রান্সপারেন্সি ইনশিওর করতে পারে। ধরেন রেগুলেটর তো একটা লিস্টেড কিছু অডিটর থাকে যাদেরকে দিয়ে আসলে আপনি অডিট করাতে হবে এবং সেই অডিট রিপোর্টই আমাদের এসএসসিতে জমা দিতে হবে। সো ওইখান থেকে আমরা শুরু করতে পারি যে আসলে এই অডিটরগুলা যারা আসলে এর আগে অডিট করেছে বা যার এক্সপিরিয়েন্সগুলো আমরা ধরতে পারছি যে বেটার না, তাদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে এটা দেখতে হবে। কারণ শাস্তিটা যদি আসলে মানে সেই লেভেলের না হয় বা শাস্তিটা যদি কঠোর না হয়, তাহলে কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে আসাটা মানে একটু ডিফিকাল্ট। শুধুমাত্র কিছু টাকা দিয়ে বলা যে ভাই আপনি এই টাকাটা জমা দেন বা এই টাকাই আপনার শাস্তিটা হতে পারে না। তাদেরকে 5 থেকে 10 বছর আসলে অডিট করতে দেওয়ার কোনো সুযোগ নাই। এরকম কঠোর শাস্তিতে যদি যাওয়া যায়, তাহলে কিন্তু নেক্সট টাইম আর কেউ আসলে আমার মনে হয় না যে ওই রুটে যাবে। আমি গত 4 বছরে যত বন্ড করেছি, মোস্ট বন্ডগুলো কিন্তু ছিল হচ্ছে ব্যাংকের বন্ড। এখন এটার বড় কারণ হচ্ছে আমি যখন একটা কাজ করি, আমি শুধু কাজটা শেষ করে ফিজটা নিব এটা চিন্তা করি না। আমি চিন্তা করি বন্ডটা যদি 7 বছরের হয় বা লোনটা যদি 5 বছরের হয়, আমার ইনভেস্টর যে আমাদেরকে দেখে প্রজেক্ট দেখে ইনভেস্ট করেছে সে যাতে টাকাটা ফেরত পায়। তো সেই জায়গায় কিন্তু আমাদের দায়বদ্ধতা কম না। সব সময় যে আমি আসলে আমার প্রেডিকশনটা রাইট হবে এটা বলছি না, বাট অনেস্ট প্রেডিকশন হতে হবে যে না, আমি মনে করি যে এই আমি যেই কর্পোরেটের বন্ড করছি বা যে যারই বন্ড করছি না কেন, সে আসলে ওই ডিউরেশনের পরে টাকাটা ফেরত দিবে। সো এই জায়গাটা আসলে আগে আমাদের চিন্তা করতে হবে। সো আমার মনে হয় সরকার অনেক কাজ করছে এই বন্ড মার্কেট নিয়ে। সরকার তো লিস্টেড করে দিল বন্ডগুলা, ট্রেজারি বন্ড এখন আপনারা মার্কেটে আসলে ট্রেড করার সুযোগ আছে। এইখানে যেটা আমার কাছে মনে হয় অ্যাওয়ারনেসটা একটু কম, কারণ
আপনি একটা 5 বছরের বন্ড 3 বছর পর যদি মার্কেট থেকে কিনতে চান তাহলে কোন প্রাইসে কিনবেন? একটা সাধারণ বিনিয়োগকারী কিন্তু আসলে আমার মনে হয় না ওই ক্যালকুলেশনটা জানে। সো আমার মনে হয় এই জায়গায় আসলে অনেক কাজ করার সুযোগ আছে, গভর্নমেন্টের কাজ করার সুযোগ আছে, এবং ওই যেটা বললাম আত্মসমালোচনার জায়গা থেকে আমাদেরও কাজ করার সুযোগ আছে। যদি মানুষের অ্যাওয়ারনেসটা বাড়ানো যায় সেইটা আসলে একটা দিক হতে পারে। আর আমরা ইউসিবি কিন্তু পুরা গ্রুপটা, ইউসিবি প্যারেন্ট কোম্পানি, সাবসিডি সবাই কিন্তু উই ওয়ার্ক টুগেদার। সো আমরা কিন্তু এখন বেশ কিছু কাজ করছি যে ব্রাঞ্চ লেভেলে কিভাবে, ইভেন আমাদের ব্রাঞ্চের থ্রুতে আমরা কিন্তু আমাদের ইউসিবির বন্ড সেল করেছি। সো রিটেলারদের কাছে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। সো এইটা শুধুমাত্র আমাদের মতো একটা মার্চেন্ট ব্যাংক যেখানে 8 থেকে 10 জন বা 12 জন লোক, তারা তো আসলে রিটেল লেভেলে যাওয়াটা সম্ভব না। সো আমার মনে হয় ব্যাংকগুলোকে ওয়েলথ ম্যানেজমেন্টের থ্রুতে আসলে ওই জায়গায় যেতে হবে যে আমরা কিছু কাজ করছি, আমি আসলে ওইটা এখন ইনিশিয়াল একটা জায়গা থেকে ডিসক্লোজ করতে চাই না। মার্কেটটাকে ভালো করতে হলে আসলে মানুষের কনফিডেন্সটাকে গ্রো করতে হবে। তারপর ফেজ 2তে যেতে হবে, যেখানে হয়তো ব্যাংকগুলো গ্যারান্টি দিয়ে, কর্পোরেটকে গ্যারান্টি দিয়ে, আমি যদি রিটেলারদের কথা বলি, আমি কিন্তু অন্য কারো কথা বলছি না, রিটেলারদের কাছে যদি আপনি যেতে চান তাহলে মানে সেকেন্ড ফেজে কিন্তু আমাদেরকে রিটেলারদেরকে এডুকেটেড করতে হবে এবং ব্যাংক গ্যারান্টি ব্যাক বন্ড বাজারে আনতে হবে, যাতে রিটেলাররা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের শেয়ার মার্কেট থেকে বা সব ইনভেস্টমেন্টগুলো থেকে যেখানেই যাই না কেন আমরা, তারপর মনে হয় একটা স্টেজে যে রিটেলাররা ডাইরেক্ট কর্পোরেট বন্ডের উপর এক্সপোজার নিতে পারে। এসএসসি যখন একটা বন্ডের অ্যাপ্রুভাল দিচ্ছে, ইভেন কর্পোরেট বন্ডের অ্যাপ্রুভাল দিলেও তাকে আসলে ফিউচার ক্যাশ ফ্লো বা এটাকে মোর কীভাবে সিকিউর করা যায়, যাতে মানে একটা ব্যাংক গ্যারান্টি দিলেই কিন্তু হবে না, ব্যাংক গ্যারান্টি এক্সিকিউট করা যাবে কি না, সেই প্রপার রুলস রেগুলেশন বা সেই প্রপার ডকুমেন্ট আসলে এই বন্ডের সাথে আছে কি না, এটা দেখতে হবে। এসএসসি শুধুমাত্র আলটিমেটলি আমার যেটা মনে হয় যে আমাদের এসএসসিকে একটা রোল প্লে করতে হবে। আমরা অনেক কিছু দেখে আসলে একটা বন্ডের অ্যাপ্রুভাল দিলাম, কিন্তু বন্ডের রিপেমেন্টটা যদি প্রপার টাইমে না হয় তাহলে ইনভেস্টরের কনফিডেন্স কিন্তু রেগুলেটরের উপর থেকেও চলে যাচ্ছে, তাই না? সো ওখানে আমার মনে হয় কশাস হওয়ার সুযোগ আছে। আমাদের মার্কেটটা তো ম্যাচুর না যে আমি একটা বন্ডের অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, সাধারণ বিনিয়োগকারীরা নিজেদের মতো বুঝে সেখানে ইনভেস্ট করবে। আমাদের একটা ইনহ্যারিট ধারণা আছে ইনভেস্টরদের যে এসএসসি যেহেতু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তাহলে মানে হয়তো ওরা দেখে শুনে বা বুঝে দিয়েছে। আসলে ক্রেডিট রিস্কটা তো এসএসসি নিচ্ছে না, ক্রেডিট রিস্কটা লাইজ টু দ্য ইনভেস্টর। সো আমরা যারা বড় ইনভেস্টর, ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাদের সেই সক্ষমতা আছে, বড় টিম আছে, ক্রেডিট অ্যানালাইসিস আছে, বাট রিটেলারদের জন্য কিন্তু আসলে ওটা কঠিন। সো রিটেলারদেরকে কমফোর্ট দিতে হলে কিন্তু একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে, মানে গতানুগতিক চিন্তা দিয়ে কিন্তু হবে না আর কি। বা ইভেন আমি মনে করি যে আমাদের দেশে গত 50 বছরের উপরে আমরা শুধু কনফিডেন্সটা লুজ করছি, বিল্ড করতে পারি নাই কিন্তু। হ্যাঁ, সো কনফিডেন্সটা বিল্ড না করতে পারলে কোনো মার্কেট, এটা মানে বন্ড মার্কেট বা ইকুইটি মার্কেট না, ইভেন ব্যাংকিংটাও তো কনফিডেন্সের ব্যাপার। সো আমার মনে হয় এইটা যদি লুজ করে মানুষ তাহলে খুব ডিফিকাল্ট হবে আর কি ওখানে ফেরত আসতে। ব্যাংকের বন্ডগুলোর ক্ষেত্রে তো ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি তো ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, কারণ ব্যাংকের নিজের ক্যাপিটাল প্রয়োজন গ্রোথের জন্য। এবং ব্যাংক আলটিমেটলি কী করছে, ব্যাংক তো বিভিন্ন বিজনেসকেই আসলে প্রমোট করছে বা সাপোর্ট করছে। আমরা এখন যদি সরকারি ইনস্টিটিউশনের বন্ডগুলোতে ডাইরেক্ট ইনভেস্ট করার কথা বলি, তাহলে আমি বলবো যে আমাদেরকে ওই গোড়াটাকে ঠিক করতে হবে। যেমন আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে ধরেন একটা বন্ড করলাম, বাট বন্ডটা 5 বছরের জন্য করলাম, গভর্নমেন্ট প্রজেক্টটা 5 বছরের জন্য শেষ হচ্ছে না, বা 5 বছরের জন্য শেষ না হলে কিন্তু 6 বা 7 বছরে যে কস্ট ওভাররান হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনি বন্ডের 500 কোটি টাকা তুললেন, এটা কস্ট ওভাররান হয়ে গেল 1000 কোটি টাকা, ওই বাকি 500 কোটি টাকাটা কোথা থেকে আসবে? সো আপনার যে প্রজেক্ট আসলে টাইম বাউন্ড প্রজেক্ট হবে, সেটার জন্য আসলে যদি বন্ড করা হয় তাহলে আপনার প্রজেক্টটাও টাইমলি কমপ্লিট হবে, রিটার্নটাও কিন্তু ঠিক টাইমে আসবে। আমরা ইন্টারন্যাশনালি বা লোকালি অলমোস্ট সবগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। সো অ্যাওয়ার্ডটা তো একটা রিকগনিশন ভালো কাজের।
আমরা কি কখনো সাউথ এশিয়ার মধ্যে বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক হতে পারি কিনা, বা এশিয়া প্যাসিফিকে আরও কী কন্ট্রিবিউশন করা যায়, আরও কী ইন্টারন্যাশনাল ডিল করা যায়। সো ওই ক্ষুধাটা তো বেড়ে যাচ্ছে, যত রেকগনিশন আছে রেসপন্সিবিলিটিটা বেড়ে যায় আর ক্ষুধাটাও বেড়ে যায় আর কি। সো অবশ্যই আমাদের চিন্তা হচ্ছে গ্লোবাল স্টেজে নিজেদেরকে নিয়ে যাওয়া। সব পরিবর্তন হচ্ছে, পরিবর্তনগুলো আসলে রাতারাতি হয়ে যাবে না। সো আমরা যেটা মনে করি যে পরিবর্তনটা ভালোর দিকে যাচ্ছে কিনা সেটা চিন্তা করতে হবে। আমি দেখছি যে আমি যদি শুধু ক্যাপিটাল মার্কেটের জায়গাটায় থাকি বা ব্যাংকিংয়ের জায়গাটায় থাকি, আমরা একটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারছি। সো এই রেজাল্টটা হয়তো সাথে সাথে পাবো না, একটু লং টার্ম হবে। আমি আশা করছি না যে সব প্রবলেম রাতারাতি সমাধান হবে, বাট কোথাও থেকে শুরু হতে হবে, এবং আমার মনে হচ্ছে এটা শুরু হচ্ছে, এটা যাতে কন্টিনিউ করে।